উপায় নাই। আমার কথা শুনতে খারাপ শোনা যেতে পারে। আমি এই দেশের সরকারকে বহুদিন সমর্থন করেছি এবং দেশের শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা এখনো সমর্থন করি। এবং আমি এখনো বলছি যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা হাতে তুলে নিবেন না। কিন্তু আমি বলছি দালালদেরকে ধরেন। দালালকে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেন। কিন্তু আপনারা যেভাবে জ্বালাও পোড়াই শুরু করেছেন, আমি বলছি হুজুগে জ্বালাও পোড়াও করবেন না। কারণ এর মাঝখানে অনেক ভালো জিনিস জ্বালানো হয়ে যাবে। হুম। কারণ জ্বালিয়ে যদি সমস্যার সমাধান হতো, তাহলে কিন্তু অনেক আগেই জ্বালানোতে সমস্যার সমাধান হতো। ৩২ নাম্বারের একটা ইটও রাখা উচিত ছিল না। সুতরাং আমি সেইটার ব্যাপারে কিছু বলতে চাই না। ৩২ নাম্বার একটা হচ্ছে ৩২ নাম্বার এবং টুঙ্গিপাড়া হচ্ছে এগুলো একটা শয়তানের প্রতিকৃতি। এই শয়তানের প্রতিকৃতিগুলো অনেক আগেই ধ্বংস করে ফেলা উচিত ছিল। কিন্তু ধ্বংস করলে কিছুটা কাজ হতো। তারপরও আমি বলছি এখন সেই সময় পার হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যেখানে আওয়ামী বদমাইশ এবং ভারতীয় দালাল দেখবে সেখানে জনগণের হাতে বিচার তুলে নিতে হবে। কারণ বাংলাদেশের পুলিশের 80% পুলিশ কাজ করছে না এবং পুলিশের উপরের লেভেলে যারা এই সরকারও বসিয়েছেন তাদেরও বেশিরভাগ কাজ করছে না, ২-৪ জন ছাড়া। সুতরাং আমি যেটা বলেছি সেটাকে নিশ্চিত করতেই হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, ভারত যেহেতু বাংলাদেশে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটিয়ে সেই সব সন্ত্রাসীকে ভারতে যাওয়ার সম্পূর্ণ, যেমন আগে গত ১৬ বছরে ভারত প্রশিক্ষণ দিত, ভারত পরিকল্পনা করত, ভারত অর্থ দিত, দিয়ে বাংলাদেশে জঙ্গি কাণ্ড ঘটাতো এবং অন্যান্য দেশে, আশেপাশের দেশে একইভাবে ভারত এখন বাংলাদেশে অর্থ ঢেলে, ভারত এবং আওয়ামী লীগ মিলে অর্থ দিয়ে আওয়ামী জঙ্গিদেরকে দিয়ে, এদেরকে প্রশিক্ষণ দিয়ে, পরিকল্পনা দিয়ে, এদেরকে দিয়ে হাদিকে হত্যা করিয়ে আবার নিরাপদে দ্রুত দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে সাহায্য করতে। তাহলে আমাদের কি করা উচিত? সেভেন সিস্টারের যত বিচ্ছিন্নতাবাদী আছে এখন থেকে জামাই আদৌ করে বাংলাদেশে স্থান দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের যেটা হাসনাত বলেছে, আমরা সেভেন সিস্টার টুকরা করে ছাড়বো। হাসনাতের সাথে বাংলাদেশের সকল জনগণ একমত, আমি সহকারে। ভারত এখন থেকে হাদির বিচার আই ফর অ্যান আই করা হবে। হাদির পরিবর্তে আমরা ভারতীয় জীবন চাই এবং এর পরবর্তীতে আওয়ামী লীগের হাতে, অথবা আওয়ামী লীগ এবং ভারত একই জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ ভারতের হাতে বাংলাদেশে আরেকটি প্রাণ যদি যায়, তার বিনিময়ে ভারতের 10টি প্রাণ যাবে। যদি কর্নেল অজয় বলতে পারে, আমরা মেজর দেলোয়ারও বলতে পারি, আমরা এখনো মরে যাই নাই। মারার মিশন পাঠিয়েছিল হাসিনা। যতক্ষণ আল্লাহ হায়াত রেখেছে, দম রেখেছে, কারোর মারার ক্ষমতা নেই আল্লাহর রহমতে। হাদিকে তখনই আল্লাহ শহীদ কবুল করে নিয়েছেন যখন আল্লাহ চেয়েছেন। বাকি সমস্ত কিছু উসিরা। তার মানে এই না যে আমরা আরেকটা মৃত্যু বাংলাদেশের মাটিতে আমরা সহ্য করব। একটা প্রাণের বিনিময়ে 10টা আওয়ামী, 10টা ভারতীয় প্রাণ যাবে। আমি হুঁশিয়ার করে দিলাম। এখানে কি আপনি সরকারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কোনো দায় দেখেন কিনা? 100%। আরেকটা ইম্পর্টেন্ট কথা সরকারের উদ্দেশ্যে বলছি, যারা শুনছেন ভালো, 7 দিনের মাঝখানে যদি হাদির হত্যাকারীকে এবং বাংলাদেশের অন্যান্য ওয়ান্টেড আসামি, আওয়ামী আসামি যারা রায়প্রাপ্ত আসামি, 7 দিনের মাঝখানে তাদেরকে ফেরত দিতে, বাংলাদেশে ফেরত দিতে শুরু না করলে বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয়দের জীবনকে হারাম করে দেওয়া হবে। এবং যেসব বললেন কোনো কিছুই, আমি আর এর আগের অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি, গোয়েন্দা বাহিনী এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতে হাসিনা এবং ভারতের বসানো সমস্ত লোক রয়ে গেছে। ডক্টর ইউনূস মুখ দিয়ে, 86 বছর বয়স্ক মানুষ, মুখ দিয়ে খারাপ কথা আনতে চাই না, কিন্তু দেশের যে ক্ষতিটা এই লোকটা করলো, এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না। শুধুমাত্র নিজের গোয়ার তুমি নিজের কাজ করে এই লোকটা কোথাও পরিবর্তন আনতে পারে নাই, চুপ্পুকে সরাতে পারে নাই। আমি কতবার বলেছি, কেউ যদি আপনার কাজে বাধা দেয়, জনগণ, জনতার রায় আপনার সাথে আছে। আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা ছেড়ে আপনি বলেন যে আপনাকে কে কাজ করতে দিচ্ছে না। জনতা
তাদেরকে ওই চেয়ার থেকে, চুপ্পুকে চেয়ার থেকে, উমুককে চেয়ার থেকে টেনে রাস্তায় টানিয়ে নেমে আসতো। দেশে গৃহযুদ্ধ লাগতো, তারপরও বাধ্য হতো ওইসব লোক পালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হতো। ডক্টর ইউনূস করে নাই। সুতরাং আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? আপনি সামরিক বাহিনীর সংস্কার না করে, আপনি পুলিশের এবং সিভিল প্রশাসনের সচিবদেরকে না সরিয়ে আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? গোয়েন্দাতে কারা বসিয়েছে? তারাই তো বসিয়েছে। আগে হাসিনা বসাতো, তারেক সিদ্দিকে বসাতো, এখন বসাচ্ছেন সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে যারা পাওয়ারফুল জায়গা আছেন তারা বসাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আগের বারও ব্যাখ্যা করেছি যে এক ডিজিএফআই প্রধানকে, এক এনএসআই প্রধানকে পরিবর্তন করলে কোনো লাভ নাই। কারণ ওনার নিচে যতগুলা লোক আছে, কেরানি থেকে আরম্ভ করে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, সব তো হাসিনার বসানো। এই যে পাকিস্তানের ডিজি আইএসপিআর দেখেছেন কি বাঘের, যদি দেখে থাকেন, কি বাঘের বাচ্চার মতো কথা বলে? দেখেছেন কিভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এসে ভারতকে হুমকি দিয়ে বলে, সাহস থাকে তো আমাদের সাথে লড়াই করতে আসো, তোমরা নিরস্ত্র জনতাকে কেন মারো? সে একইভাবে বাংলাদেশের আইএসপিআর এর বা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসারদের কারোর বিচি আছে? সরি, একজন লেডির সামনে এই শব্দ ব্যবহার করার জন্য কিন্তু বাধ্য হচ্ছি। বিচি আছে যে সামনে এসে জনতার সামনে আন্তর্জাতিকভাবে বলা যে আমাদের ছাত্রকে হত্যা না করে পারলে আমাদের সাথে আসো, লাগো? সাহস তো নাই। এই সরকারেরও বিচি নাই, এই সশস্ত্র বাহিনীর বিচি নাই। এর চেয়ে ভালো ছিল যদি মানে এই পুরুষগুলো সবগুলো শাড়ি পরে ঘরে থাকা, তাদের বউরা দেশ চালালে ভালো হতো। বেশরম পুরুষ সব। না, সবচেয়ে দুঃখের বিষয়, আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে হাদির জন্য দোয়া করেন। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস হলো ও হাদির আসামির কথা। উনি এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। এটা বেশরম তো। কয়েক ঘন্টা পরে তো এটা বেশরম, লজ্জা শরম হায়া ব্যথা কিচ্ছু নাই। ওই যে সাদিক দেখলাম সেদিন, তারই অপসারণের দাবি তুলছে আর সে পাশে দাঁড়িয়ে আছে। আমি তো লজ্জায় মাটি, তুই ফাঁক, আমি ভিতরে ঢুকে যাই। লজ্জা শরম নাই, গায়ের চামড়া নাই, লজ্জা শরম নাই এদের। বিডিআর এর হত্যার তদন্ত উনি নষ্ট করেছে। আপনি দেখেন কতগুলো অপদার্থকে, সব জেনে শুনে এই অপদার্থগুলোকে বসানো হয়েছে। বিডিআর এর হত্যার তদন্ত নষ্টকারী যেই জেনারেল জাহাঙ্গীর, তাকে বসিয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে স্বরাষ্ট্র উপদেষ্টা, যার হাতে সারা বাংলাদেশের সকল কাজের 70% কাজ যার হাতে। সেখানে একটা ভাঙ্গা চোরা, একটা অতীতে কলঙ্কিত একটা চরিত্রহীন লোককে ওখানে বসিয়ে দিয়েছে। দ্বিতীয়ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, বাটপারের উপরে বাটপার একটা। সারাটা জীবন আওয়ামী লীগের নির্বাচন কমিশনার ছিল, কি বলে একদলীয় মাঝরাতের ভোটে নির্বাচন কমিশনার ছিল। সেই বসে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা পদে, বসে চেয়ারে বসেই মাননীয় শেখ হাসিনা আপনার দেশে আসেন, নির্বাচন করেন। তারপর ওখান থেকে বকা খা গিয়ে বসলো নৌ মন্ত্রণালয়ে, আরেক মন্ত্রণালয়ে কোথায় গিয়ে বসলো, ওখানে বসে আবার বেইমানি। এতবার বলার পরেও ভারতের রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীকে সরালো না, একটা পদক্ষেপ নিল না। সমস্ত বেইমান বদমাশ গুলা, আসিফ নজরুল আরেকটা, আওয়ামী লীগ আর ভারতের পশ্চাৎ দেশ চেয়েছে এত বছর, আর একটার পর আরেকটা ছাত্রীকে চরিত্রহীনের মতো বিয়ে করেছে, লুচ্চামি করেছে, সে বসেছে এখন আইন ঠিক করতে। আর এদিক দিয়ে জামিন খেয়ে, পয়সা খেয়ে জামিন খেয়ে এক সপ্তাহের মাঝখানে 400-500 করে আওয়ামী লীগের সব সন্ত্রাসী ছেড়ে দিয়েছে। এগুলোকে মারতে মারতে, থাপ্পড় মারতে মারতে এগুলো বের করে নিচে নামে গদি থেকে। আবার উদ্বেগ প্রকাশ করতেছেন, এতজনকে জামিন দেওয়া হলো এভাবে। এগুলো শুনে এগুলো বকওয়াস করে লাভ নাই। এগুলো হচ্ছে ওই যে, আমি তো ওই যে হুজুগে বাঙালি, তো বাংলাদেশে তো হুজুগে বাঙালি বেশি। কে কি কোন ছাগল বক্তৃতা এসে কোন লাইভে এসে কি বললো, ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটু মজা পেলো, তারপর ঘুমাইতে চলে গেলো, কালকে আবার মজার অপেক্ষায়। ওদেরকে ফাঁকি দিতে পারে, আমাদেরকে তো ফাঁকি দেওয়া এত সহজ না। আমরা তো ভিতরের খবর রাখি, অনেক খবর রাখি যা বলি না, কারণ দেশে অশান্তি সৃষ্টি করতে চাই না। আমি জ্বালাও পোড়াও ভাঙচুরের মধ্যে আমি নাই। তাই জনগণকে বলবো, আপনারা জ্বালাও পোড়াও না করে আপনার স্পেসিফিক টার্গেট, ভারত যেরকম স্পেসিফিক টার্গেট করছে, হাদিকে টার্গেট করেছে, মেরেছে, আপনারা আওয়ামী এবং ভারতীয় স্পেসিফিক টার্গেট করে একটা করে। আল্লাহর কসম করে বলছি, আমি এত সহজে আল্লাহর কসম শব্দটা বলি না, আল্লাহর কসম করে বলছি, একটা আওয়ামী আর ভারতীয় দালাল বা রয়ের গোয়েন্দা বাংলাদেশে ফেলে